সরি বাবা। মানসী, মানসী, কি হয়েছে মা? মা, কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? কি হয়েছে? কি হয়েছে বল মা। মা, হ্যাঁ, বাবা আমাকে ঘৃণা করে, তাই না? বাবা বাবা আমাকে কখনো ক্ষমা করবে না, তাই না? সব ঠিক হয়ে যাবে। তুই একটু চিন্তা করিস না। দেখিস একদিন তোর বাবাও সবকিছু ভুলে তোকে আপন করে নেবে। সব ঠিক হয়ে যাবে মা। আর না, আর না মা। আয়, সাবধানে। হ্যাঁ, আয়, বস। আস্তে আস্তে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডাক্তারবাবু বলেছেন তুই একটু দুর্বল আছিস। কয়েকদিন বিশ্রাম নিলে একদম ঠিক হয়ে যাবি। এখানে কেন নিয়ে এসছে ওকে? ওর যা প্রয়োজন ছিল সেটা তো ও পেয়ে গেছে না? বিমলা, আর ওর এই বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই। কেমন কথা বলছো তুমি? সবে তো অপারেশন হয়েছে ওর। এই অবস্থায় আমরা যদি ওকে না দেখি তাহলে কে দেখবে? ও আমাদের সন্তান। আরে সন্তানের কোন সুখটা আমাদের দিয়েছো? বিমলা, তুমি ওর মা হতে পারো, আমি নিজেকে আর ওর বাপ হিসেবে পরিচয় দিতে পারছি না। আরে ওর জন্য এই সমাজে লজ্জার বোঝ উঠিয়ে উঠিয়ে মাটিতে মিশিয়ে গেছি আমি। যদি বাবা মা সন্তানের সাহারা হয় তো সন্তানও বাবা মার সাহারা হতে হয়। এবার ছাড়ো তুমি। আর কত কি বলবে ওকে? অন্তত আমাদের ওর পাশে থাকা উচিত। না মা, বলতে দাও বাবাকে। ছোটবেলা থেকে বাবা আমাকে এটাই বুঝিয়েছে যে আমি বাবার একটা ভুল, আমার কোনো অস্তিত্বই নেই। কিন্তু বাবা, তুমি হয়তো আমাকে আপন করতে পারোনি। আমি ছোট থেকেই তোমাকে ভালোবেসেছি আর এখনো ভালোবাসি। সেই জন্য আজ তোমাদের দুজনকে আমি কথা দিচ্ছি, যে কর্তব্য একজন ছেলে তার মা বাবার জন্য পালন করে তার থেকে অনেক বেশি আমি কর্তব্য পালন করব। আমি তোমাদের এত সুখে রাখবো যে তোমরা তোমাদের এই মেয়েকে মেনে নিতে বাধ্য হবে। কিন্তু তার পরিবর্তে তোমাদের দুজনকে কথা দিতে হবে যে তোমরা আমার অতীতটাকে আমায় ভুলতে সাহায্য করবে। মানসী চৌধুরী, ঠিক চিনেছি। আপনি এখন কেমন আছেন? এখন আমি একদম ঠিক আছি। আজ লাস্ট চেক আপ করাতে এসেছি। ডক্টর বলেছেন যে আর আসার কোনো প্রয়োজন নেই। ভেরি গুড। আচ্ছা, আমার ট্রিটমেন্ট রেকর্ডস থেকে কিছু হার্ড কপিজ লাগবে। কোথায় পাবো? এইচআর অফিসে পেশেন্টের সব রেকর্ড থাকে, ওখানে পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, এখন লাঞ্চ টাইম তো আপনি একটু ওয়েট করুন।
এই নে, জুসটা খেয়ে নে আর একটু বিশ্রাম নিয়ে নে। যখন দেখো তখন সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে আছিস। আমি তো তোমাকে আর বাবাকে কথা দিয়েছি যে তোমাদের দুজনকে একটা কমফোর্টেবল লাইফ দেব। ব্যাস তারই পথ খুঁজছি। আর মা, আমি ডিসিশন নিয়েছি যে আমি বিয়ে করব। আর আমি এমন একজন মানুষকে বিয়ে করতে চাই যে আমার আর তোমাদের জীবনের দায়িত্ব নিতে পারে। বিয়ে? আর দেখো না মা, আজই আমি আমার বিয়ের প্রোফাইল বানালাম আর কতগুলো ছেলে মেসেজ পাঠিয়েছে দেখো। কিন্তু মা, তুই যাকে বিয়ে করবি তার নিজের সন্তান হবে, সে এটাই আশা করবে। আর তুই তো জানিস মা যে ডক্টর কি বলেছে, যে তুই কখনো মা হতে পারবি না। তোমরা কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে আমার অতীত নিয়ে তোমরা আর কখনো কোনো কথা বলবে না। হ্যাঁ, আমরা না করলেও তোর এই বিয়ে করার পর যখন মানুষেরা তোর অতীত সম্পর্কে জানতে পারবে তখন কতটা বদনামি হবি তুই সেটা ভেবেছিস? আর এরকম মেয়ের সাথে বিয়েটা করবে কে যে কোনোদিন মা হতে পারবে না? কেন করবে না? সমাজে কি এরকম কোনো স্বামী স্ত্রী নেই যাদের বাচ্চা হয় না? আর বিয়ে কি শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্য করা হয়? তার পরিবর্তে আমার স্বামী আর তার পরিবারকে আমি এত ভালোবাসা দেব যে আমার এই অক্ষমতা ওরা কোনোদিন অনুভবই করতে পারবে না। কিন্তু মা, আর কিছু বলো না মা, আমি যেমনটা বলছি তুমি শুধু তাই করতে থাকো। আর এমনিতেও ওই ছেলেটা এই শহরের নয়, পরের সপ্তাহে ওর মাকে সঙ্গে নিয়ে আমায় দেখতে আসছে। আপনার রুম দেখে তো মনে হচ্ছে আপনার মিউজিকের শখ আছে, পড়াশোনাও করতে ভালোবাসেন, হয়তো গাছপালাও ভালোবাসেন। এইসব তো আমি জেনেই গেছি। এবার আমাকে এটা বলুন, আপনার মধ্যে খারাপ কি কি আছে? সেটা জানার জন্য আপনাকে আমার মায়ের সঙ্গে কথা বলতে হবে। আমার সবথেকে খারাপ দিক হলো যে আমি ভীষণ ইমোশনাল, আর হয়তো ইমোশনাল হওয়াটাই আমার সবথেকে বড় দুর্বলতা। একেবারেই না, ইমোশন থাকাটাও খুব জরুরি। প্রেমটাও তো একটা ইমোশন, আর প্রেম ছাড়া জীবন একদম রুক্ষ হয়ে যাবে। প্রেম হলো একটা বাঁধন, আর আমি আমার মা বাবাকে ভীষণ ভালোবাসি। আমি ওনাদের থেকে দূরে যাওয়ার কথা ভাবতেই পারি না। আর আমি চলে যাওয়ার পর ওদের খেয়াল কে রাখবে? আমি ওদের পৃথিবীর সব সুখ দিতে চাই, ওরা হলো আমার দায়িত্ব। আমি যার সঙ্গে বিয়ে করব তাকে কিন্তু আমার সব দায়িত্ব নিতে হবে, আর তার পরিবর্তে নিজের দায়িত্ব আমায় দিতে হবে। আর সেই দায়িত্বটা মা বাবাও হতে পারেন। আপনি তো দেখছি কথাতেই মন জয় করে নেবেন। আর আপনি ভালোবাসতে পারেন। আচ্ছা, আপনার শরীর কেমন আছে এখন? আমি আমি তো ঠিক আছি। আসলে ওখানে ডক্টরের প্রেসক্রিপশন রাখা রয়েছে, তো তাতে আপনার নামও লেখা রয়েছে, তাই আমার মনে হলো আপনার কিছু হয়েছে হয়তো। আচ্ছা, এই ডক্টরের প্রেসক্রিপশনটা তো ওই অ্যাকচুয়ালি আপনি তো জানেন এখন ভাইরাল খুব হচ্ছে। এখন আমি একদম ঠিক আছি। ঠিক আছে। চলুন, সবাই বাইরে ওয়েট করছে হয়তো। হ্যাঁ, চলুন, আসুন না। হ্যাঁ, দেখুন দিদি, ভগবানের আশীর্বাদে আমাদের কোনো কিছুর অভাব নেই, তাই মেয়ে পক্ষর কাছ থেকে আমরা কোনো কিছুই দাবি করি না। আমরা শুধু এইটুকুই চাই একটি গুণী মেয়ে আমাদের বাড়ি বউ হয়ে আসুক, ব্যাস। আর আপনার মেয়ে তো খুব সুন্দর এবং শান্ত, আপনার ঐশ্বর্যের কি দরকার? আসল ঐশ্বর্য তো ওই। আমারও ঠিক এরকমই লক্ষ্মীর মতো মেয়ে চাই, যে আমার পরিবারকে সামলাবে, আমার পরিবারের উন্নতিও করবে। আর দিদি, সত্যি বলতে কি আমার বাচ্চাদের হইচই শুনতে খুব ভালো লাগে, ব্যাস।
কি মা মানুষী, ঠিক বলছি তো? আপনি তো কিছু খানও নি, একটু খান না। আরে হ্যাঁ, এটা তো খুব ভালো খেতে। আপনার কুকিং এরও শখ আছে? নাইস। ঠিক আছে মানুষীমা, হ্যাঁ ভালো থাকো। আচ্ছা চলি, চলো। মানুষী, এই বিয়েটা কি করে হবে? ওরা তো বংশধর চাইবেই। মা, বিয়ে তো আমি ওকেই করব। আর এরকম অনেক পরিবার আছে যাদের বিয়ের পর বাচ্চা হয় না। আর আর আমি না ওকে বিয়ের পর সব বুঝিয়ে বলে দেব। এখন এসব কাউকে কিচ্ছু বলার কোনো প্রয়োজন নেই। মিথ্যে বলে বিয়ে করবি? মিথ্যে বলে নয়, শুধু সত্যিটা গোপন করে। আমাদের ভবিষ্যৎটা যাতে ভালো হয়, তাই অতীতটাকে আমাকে মুছে ফেলতেই হবে। আচ্ছা, আমি ভাবছিলাম যে আমরা নতুন জীবন শুরু করার আগে আমি ভাবছিলাম যে যদি আমাদের একে অপরের সঙ্গে শেয়ার করার থাকে, কিছু বলার থাকে, তো সেটা বলে নি। তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে, আমিই বলছি। কলেজে একটা মেয়ে ছিল আমার জীবনে, তারপর কলেজও শেষ হলো, সে সম্পর্কটাও। তারপর থেকে আমার জীবনে আজ পর্যন্ত আর কেউ আসেনি। আর এখন মনে হচ্ছে খুব ভালোই হয়েছে কেউ আসেনি, কারণ যদি অন্য কেউ আসতো তাহলে হয়তো তুমি আসতে না। আচ্ছা একটা কথা বলো, তুমি কখনো জেলে গেছো? এই ছবিটা দেখেছিলাম আমি তোমার রুমে, তাই ছবি তুলে নিয়েছিলাম। না না, অ্যাকচুয়ালি ওই কলেজে আমি না একটা নাটক করেছিলাম, যেখানে আমি চোর আর সিস্টারের ক্যারেক্টার করেছিলাম। এটা তখনকার ছবি। কিন্তু তুমি তো এমন ভাবে ভয় পেলে যেন সত্যি জেলে গেছিলে। তুমি এমন করে জিজ্ঞেস করলে যে ভয় পেয়ে গেছিলাম আমি। আচ্ছা শোনো, আমার জীবনেও কিন্তু আগে কখনো কোনো বন্ধু ছিল না। তুমি আমার জীবনের প্রথম বন্ধু আর জীবন সঙ্গী। আর তোমার সাথেই আমি আমার সারাটা জীবন কাটাতে চাই। কি হয়েছে? কিছু না, একটু ভয় করছে। তোমার হৃদস্পন্দন কতটা বেড়ে গেছে। আচ্ছা ছাড়ো, চলো কথা বলি। মা, আপনার চা। এই দেখো বৌমা, আমি আর একটা মজা করছি তোমার সন্তানের জন্য। ভালো হচ্ছে না? খুব সুন্দর হয়েছে মা। চলো তোমায় না একটা জিনিস দেখাই, তুমি দেখে অবাক হয়ে যাবে। এদিকে এসো, এই দেখো। দেখো
আমি না অনেক বছর ধরে কুমারের সন্তানের জন্য এইসব জামা কাপড় আর খেলনা কিনে রেখেছি। তুমি না শুধু আমার জন্য এইগুলো পরার আর খেলা করার বাচ্চা এনে দাও, যাতে আমিও বুড়ো বয়সে খেলার পুতুল পেয়ে যাই। মানসী, এদের বলে দে যে তুই কোনোদিনও মা হতে পারবি না। যত তাড়াতাড়ি এই বিষয়টা সবাই জানতে পারবে ততই মঙ্গল। না না, সবে সবে তো আমার বিয়ে হয়েছে, এত ভালো একজন স্বামী পেয়েছি, এক্ষুনি সবাইকে সব বলে সব নষ্ট করে দিস না মানসী। মা, আমি পুজো করে এসেছি। খুব ভালো হয়েছে, আজ তো 11 দিনের পুজো পূর্ণ হলো। তাহলে কাল থেকে আর ভোর 4টায় উঠতে হবে না তো? আরে না মা, আরো 11 দিন তোমাকে ভোর 4টের সময় উঠে খালি পায়ে মন্দিরে যেতে হবে, তবেই তো চাঁদের মতো সন্তান পাবে। হ্যাঁ, যে কোনোদিনও জন্মাবেই না তার জন্য কতদিন নিজের ঘুম আর শান্তি নষ্ট করবি মানসী? বলে দে সবাইকে সত্যিটা। না না, সত্যি বলার থেকে ভালো আমাকে এমন একটা পথ খুঁজতে হবে যে কয়েক বছর অন্তত বাচ্চা নিয়ে যেন কোনো কথাই না হয়। এইভাবে যদি সকালে শুরু হয় তবে সারাদিন তাহলে রাতের অপেক্ষাতেই থাকতে হবে। যখন তুমি চলে যাও না, তখন আমি খুব মিস করি তোমাকে। সেই জন্যই তো যাই, সারাদিন মিস করবে, তবেই তো রাতে ভালোবাসবে। আমার তো ইচ্ছে করে সারাদিন সারাটা জীবন তোমায় ভালোবাসি। সেই জন্যই তো আমি তোমায় একটা কথা বলতে চাই। বলো না। আমাদের বিয়ে হয়েছে সবে কয়েকটা সপ্তাহ হলো। এই তো আমরা আমাদের নতুন জীবন শুরু করেছি, আর আমি এখন চাই যে আমরা একসাথে টাইম স্পেন্ড করি, মুভি দেখি, বেড়াতে যাই, বন্ধুদের সঙ্গে দেখা করি। আর যদি এক্ষুনি বাচ্চা হয়ে যায় তাহলে এসব কিছু কি করে হবে? আমরা কি বাচ্চার জন্য কয়েকটা বছর অপেক্ষা করতে পারি না? প্লিজ তুমি মায়ের সাথে কথা বলো না, প্লিজ। আমি কথা বলবো। এটা কখনোই হতে পারে না। শোন, বাচ্চার জন্য আমি আর বেশি অপেক্ষা করতে পারবো না। তোদের জীবন তোরা যেমন খুশি করে বাঁচ, তাতে আমার কিচ্ছু যাবে আসবে না, কোনো অসুবিধা নেই। কিন্তু বাচ্চা হওয়ার পর এই কথাটা মন দিয়ে শুনে রাখ কুমার, আর বৌমাকেও এটা বলে দে, খুব তাড়াতাড়ি ওকে সন্তান সম্ভবা হতে হবে, আর এটাই আমার সিদ্ধান্ত। এই নিন মা, খাবারটা খেয়ে নিন। কোনো দরকার নেই আমার খাবারে, নিয়ে যাও এখান থেকে। বাবা, তোর মা আর বেশি দিন থাকবে না তোর সাথে। তুই চিন্তা করিস বলে তোকে কিছু বলতে চাইনি। সেদিন যখন ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তার বাবু বললেন যে অনেক দিন ধরে আমার হার্টে ব্লক আছে, আর ওই বাইপাস করাও সম্ভব হবে না, যার জন্য যে কোনো সময় যা কিছু হতে পারে। বাবা, সেই জন্যই আমার মন চাই যে আমি মারা যাবার আগে তোর বাচ্চাকে দেখি, ওর সাথে একটু সময় কাটাই, তারপরে যদি আমায় এখান থেকে চলে যেতে হয় না বাবা, না না, আমি নিশ্চিন্তে চলে যাব। তোমার কিচ্ছু হবে না মা, তোমার খুশির জন্য আমি সবকিছু করতে পারি মা। আমার সোনা। কালই আমার ডক্টরের সঙ্গে কথা হয়েছে, কিচ্ছু হবে না তোমার, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমার সুস্থ হওয়ার একটাই উপায়, তাড়াতাড়ি আমায় তোদের বাচ্চা এনে দে আমার কোলে। আমরা দুজনেই চেষ্টা করছি। হ্যাঁ মা, আপনি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আপনার এই আশাটাও একদিন না একদিন পূরণ হয়ে যাবে। তোমাদের এই চেষ্টা 1 মাসেরও বেশি হয়ে গেছে। কুমার। হ্যাঁ বলো বাবা, সাবধানে। আমি না একজন ডাক্তারবাবুকে চিনি, খুব বড় ডাক্তার। ও তোরা দুজনে না হয় একবার ওনাকে দেখিয়ে নে। হ্যাঁ মা,
মানসী, ডক্টরের কাছে গেলে তো সবাই সব সত্যি জেনে যাবে। এদের সব সত্যি বলে দে। না না, সবকিছু জানার পর এরা কি তোকে আর মেনে নেবে? তোর বিবাহিত জীবনটা তুই নষ্ট করতে পারিস না। নে, হয়ে গেছে। ডাক্তারবাবু আজকেই অ্যাপয়েন্টমেন্ট দিলেন। তুই বৌমাকে নিয়ে চলে যা বাবা। আমি চলে যাব। আমি তো এটা বুঝতে পারছি না যে তুই রিপোর্ট দেখানোর জন্য কি করে রাজি হলি। তুই তো জানিস যদি এই রিপোর্টটা দেখাস তাহলে সবাই জানতে পারবে যে তুই মা হতে পারবি না। এই কারণেই তো আমিও ভয় পাচ্ছি মা। এতদিন ধরে আমি আমার অতীতটাকে লুকিয়ে রেখেছিলাম, আর এখন যদি সবার সামনে চলে আসে। এটা তো আমিও ভয় পেয়েছিলাম মা, সেই জন্যই তো আমরা এই বিয়েটাতে রাজি হতে চাইনি। এবার কি করবি তুই? মা, এখন তো আমি ক্লিনিকে এসেছি রিপোর্টগুলো নিতে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। মানসীর প্রতি ওর বাবার রাগ মানসীর অতীতের সঙ্গে জড়িত, আর মানসী এটা জানে যে তার অতীতকে এখন সে বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না। আর এটাও পরিষ্কার যে মানসী তার বিয়েকে টিকিয়ে রাখার জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। মানসীর এই অতীত কি তার ভবিষ্যৎটাকে একেবারে নষ্ট করে দেবে? আর মানসী কি তার অতীতকে লুকোতে পারবে? আর এমনিতেও তার অতীতে এমন কি লুকিয়ে আছে যেটার জন্য মানসী এতটা ভয় পাচ্ছে? আপনার রিপোর্ট তো এখানে নেই, হয়তো এখনো রিপোর্ট আসেনি আপনার। কিন্তু রিসেপশনিস্ট তো কল করে বলেছিল রিপোর্ট সব রেডি আছে। এক মিনিট ম্যাম, আপনার রিপোর্ট তো অলরেডি নিয়ে চলে গেছে। শশী নামে কেউ এসে আপনার রিপোর্ট নিয়ে গেছেন আপনার আসার 1 ঘন্টা আগেই। হয়তো উনি আপনার রিলেটিভ, একবার আপনি ওনাকে কল করে কনফার্ম করে নিন। মা, মা তো এখানেও নেই। মা, রিপোর্টটা আপনি নিয়ে এসেছেন না? আমি এই কথাটা আপনাকে নিজেই বলতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না যে কি করে বলবো আপনাকে। আমি কখনো আমার গর্ভে সন্তান ধারণ করতে পারবো না, কিন্তু আমার বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা বাচ্চা অ্যাডপ্ট তো করতে পারি, তাই না? আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। আপনি যে বাচ্চাটাকে পছন্দ করবেন না, আমরা তাকেই অ্যাডপ্ট করে নেব। প্লিজ মা, আপনি আমায় ক্ষমা করে দিন। এত বড় মিথ্যা! হ্যাঁ, ক্ষমা ভুল করলে তবেই চাওয়া যায়। তুমি আর তোমার পরিবার আমার কুমারের সঙ্গে যেটা করেছো ওটা অন্যায় নয়, ওটা অপরাধ। আর কি বলছিলে তুমি? হ্যাঁ, আমি মা হতে পারবো না, সন্তানের জন্ম দিতে পারবো না। আরে একটা সন্তানের জন্ম দিতে নিজের শরীরকে তৈরি করতে হয়, সেটা তো তুমি নও। তুমি একজন কিন্নর। আর তোমার যে এই সুন্দর শরীরটা না, সেটা মা হওয়ার অযোগ্য। আমার ভালো ছেলেটা তো এখনো পর্যন্ত জানেই না, যাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ভালোবাসে সে একজন মিথ্যাবাদী কিন্নর। হ্যাঁ হ্যাঁ, আমি বৃহন্নলা। আমি একটা
বৃহন্নলার শরীর পেয়েছি, কিন্তু আমার আত্মা একজন মেয়ের। এতে কি আমার কোনো অপরাধ আছে? ছোটবেলা থেকে আজ পর্যন্ত না আমি আমার বাবা মায়ের ভালোবাসা পেয়েছি, আর না সমাজ আমাকে আপন করে নিয়েছে। এতেও কি আমারই অন্যায়? সমাজের ভয়ে আমি সারা জীবন এই সত্যিটাকে লুকিয়ে রাখতে বাধ্য হয়েছি। এতেও কি আমারই দোষ? 23 বছর লাগলো আমার এই সাহসটা অর্জন করতে, যাতে আমি নিজের শরীরটাকে এক নারীর রূপ দিতে পারি। আরে কি করছো তুমি? এখন মেয়ে হতে চাইছে ও, মানব থেকে মানুষই হতে চাইছে ও। আর এত নোংরা ইয়ার্কি করার জন্য ওর কোনো লজ্জা হলো না। আরে নিজে তো হাস্যকর হলোই, সারা পৃথিবীর সামনে আমাদের হাস্যকর বানাতে চাইছে ও। এখানকার সমস্ত লোক যখন সবাই জেনে যাবে যে আমার ছেলে একটা হিজড়ে। মানব, এইসব করার কি প্রয়োজন ছিল? আমরা তো চিকিৎসা করাবো, এর তো নিশ্চয়ই কোনো উপায় থাকবে বাবা। হ্যাঁ মা, চিকিৎসা তো শরীরের হয়, আত্মার নয়। আমি ভেতর থেকে নারীর মতন অনুভব করি। এই পুরুষের শরীরের সাথে আমি বাঁচতে চাই না। নয়তো আমাকে তোমরা টাকা দাও আমার অপারেশন করাবার জন্যে, আর নইলে আমার মরা ছাড়া কোনো উপায় নেই। তারপর মা বাবাকে রাজি করায়, বাবা আমার অপারেশন করায়, তারপর আমি বৃহন্নলা থেকে নারীর শরীর পাই। কিন্তু বাবার একটাই শর্ত ছিল যে তারপর যেন আমি বাবাকে সারা জীবনের মতো ছেড়ে চলে যাই। কিন্তু আমি এরকমটা কি করে করতে পারতাম? যারা আমার জন্য এত কিছু করলো, আর আর আমি আপনাদেরকেও ছেড়ে যেতে চাই না। আপনার থেকে আর কুমারের থেকে যে ভালোবাসা পেয়েছি, তা এর আগে আমি কোনোদিনও কারোর থেকে পাইনি। আরে ছাড়ো, এই ভালোবাসার পরিবর্তে তুমি আর তোমার পরিবার কি দিয়েছো? আমাকে আর কুমারকে তোমরা কখনো সত্যি কথাটা বলনি। আগে আমি কুমারকে সব কথা বলবো, তারপর সব পুলিশকে জানাবো। কুমার তো তোমায় ডিভোর্স দেবেই, তোমাকে আর তোমার পরিবারকে জেলে পাঠাবো। দাঁড়াও, আমি এখনই ফোন করছি। কুমারকে আমি সব সত্যি কথা জানাবো, না। তোমার আসল চরিত্র। না 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 মা, না মা, প্লিজ এরকম করবেন না মা, তুমি প্লিজ ছাড়ো এরকম আমার করবেন হাতটা। না, প্লিজ। জীবনের ক্ষতি হওয়ার থেকে তো মন ভেঙে যাওয়া ভালো। ছাড়ো, আমি তোকে অবশ্যই ফোন করে জানাবো যে ওর বউ কেমন। মা প্লিজ, আরে ফোনটা মা ছাড়ো। এরকম করবেন না আপনি। আমি আপনার কাছে হাত জোড় করছি মা, প্লিজ। মানুষই ছাড়ো না, আমি তোমার আসল সত্যিটা ওকে জানাবো। মা করবেন না এরকম, আপনি কথা শুনছেন না মানুষই কেন আমার আমার? ফোন আমায় ফেরত দাও। না না আমায় ফোন ফেরত দাও, নইলে কিন্তু খুব মা, খারাপ হয়ে please। যাবে। আমি সবাইকে সব জানিয়ে দেবো। এ তুই কি করলি মানসী? নিজের শাশুড়িকে মেরে ফেললি। কিন্তু তুই যদি এটা না করতিস, তাহলে যে ভালোবাসা, যে সম্মান তুই এই বাড়ি থেকে পাচ্ছিলিস, সেটা তো আর পেতিস না। কিন্তু কাউকে খুন করা তো অন্যায়। মানসী, তোর সাথেই বা কোনটা ঠিক হয়েছে যে তুই ন্যায় আর অন্যায়ের কথা ভাবছিস? তুই তোর শাশুড়িকে মারিসনি, ও নিজেই ব্যালকনি থেকে পড়ে গেছে। আর এটাই তোকে বলতে হবে সবাইকে। পুরো একটা মাস কেটে গেল, মনেই হয় না যেন মা আমাদের ছেড়ে চলে গেছেন। উনি আমাকে খুব ভালোবেসেছিলেন, কিন্তু আমি ওনাকে একটা বাচ্চার মুখও দেখাতে পারলাম না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কোনোদিনও মা হব না। না না মানুষই, মায়ের শেষ ইচ্ছে ছিল যে এই বাড়িতে একটা বাচ্চা আসবে। আমাদের দুজনের চেষ্টা করতে হবে মায়ের ইচ্ছে পূর্ণ করার, তাহলে মায়ের আত্মা শান্তি পাবে।
দেখুন, আমি একজন ডাক্তার, মিথ্যে বলাটা আমার প্রফেশনের অবিচার হবে। না না, জানি এই অন্যায়টা করার জন্য ক্ষতিপূরণও এনেছি আমি। ওকে, হ্যাঁ বলুন। মনে রাখবেন, যদি আমার স্বামী আপনার সঙ্গে কথা বলেন তাহলে আপনি সেটাই বলবেন যেটা আমি আপনাকে বলতে বলেছি। আর এটা ছাড়া আপনাকে আমায় একটা এমন মেডিকেল রিপোর্ট দিতে হবে যাতে আমার মিথ্যেগুলো সত্যি বলে প্রমাণিত হয়। ঠিক আছে। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। আমি এটা জেনে খুব খুশি, তোমার রিপোর্টস একদম ঠিক এসেছে। কিন্তু অদ্ভুত আমার এটা লাগছে যে দুর্বলতা আমার মধ্যে রয়েছে। অদ্ভুত, আমি মনে করতাম। ছাড়ো, ডক্টর কি বলছিলেন? ওই ডক্টর বলছিলেন যে তোমাকে ট্রিটমেন্ট করাতে হবে, কিন্তু আমি না করে দিয়েছি। আমি চাই না যে তুমি কোনো ট্রিটমেন্ট করাও আর কোনো ওষুধ তুমি খাও, কারণ এসব ওষুধের অনেক সাইড এফেক্ট হয়। আর আমরা বাচ্চা অ্যাডপ্টও তো করতে পারি। না মানসী, আমাদের নিজেদের বাচ্চা চাই, আর তার জন্য আমাকে যা ট্রিটমেন্ট করাতে হবে আমি তৈরি। এইটাই সেই প্রেসক্রিপশন আর ওষুধ তো? আমি আজ থেকেই এগুলো খাওয়া শুরু করব। বিয়ের পর আপনি প্রথমবার বাড়িতে এসেছেন, কয়েকদিন থেকেই যান না। বরং আমি তো বলবো যে আপনারা এখানেই থেকে যান। এমনিতেও মা চলে যাওয়ার পর এই বাড়িটা বড্ড ফাঁকা হয়ে গেছে। শহর বদলানো অত সস্তা নয় বাবা, কিন্তু তোমার বলাতে ভালো লাগলো। আমাকে 3 মাস ধরে এই ওষুধগুলো খেতে হবে? এক সপ্তাহতেই কেমন যেন অদ্ভুত লাগছে। তুমি একবার ডক্টরের সঙ্গে কথা বলো না, অ্যাপয়েন্টমেন্ট নাও। আমরা কালকে নয় ঘুরে আসবো। আচ্ছা ঠিক আছে। কুমার, হ্যাঁ হ্যাঁ, ভাই ভাই তোর সঙ্গে একটু জরুরি কথা ছিল। বিকেলে কথা বলি। প্লিজ কুমার, শোন না। আরে বিকেলে খুব জরুরি কথা ছিল ভাই। খবরদার বাবা, তুমি ওকে কিচ্ছু বলবে না ব্যাপারে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর সহ্য করব না। আচ্ছা, কি করবি তুই? আমি মেরে ফেলবো, ঠিক যেভাবে আমি আমার শাশুড়িকে মেরে ফেলেছি। এটা কি করেছিস তুই? এই কথাটা অন্য কেউ জানতে পারলে তোর সাথে আমরাও জেলে চলে যাব। কেননা তোর মিথ্যায় তো সঙ্গ আমরাও দিয়েছি না। কিচ্ছু হবে না, আমি আমার শাশুড়িকে মেরেছি এই কথা কেউ জানতে পারবে না। আর তাছাড়া আমি যে বৃহন্নলা সে কথা আমি নিজে কুমারকে বলবো। এবার সময় এসে গেছে আমার ভালোবাসার পরীক্ষা নেওয়ার। যাই হয়ে যাক না কেন, আমি এই সম্পর্ক ভাঙতে দেব না। নমস্কার। নমস্কার, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর না হয় বসবো আপনাদের সঙ্গে। টিফিনটা দাও, আমি তোমার জামা কাপড় ঘরে রেখে এসেছি।
তোমাকে কিছু বলতে চাই। এমন একটা কথা আছে যেটা তোমাকে আমি আজ পর্যন্ত বলতে পারিনি। ওই রিপোর্টসগুলো যেগুলো তোমায় দেখিয়েছিলাম সেগুলো সব মিথ্যে। আসল রিপোর্টস সামনে রাখা আছে। এই রিপোর্টসগুলোর মধ্যেই সেই সত্যিটা আছে যা আমি তোমার কাছে লুকিয়েছিলাম। কিন্তু আমি যা কিছু করেছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য করেছি। আমি জানি তুমি এটাই ভাবছো তো যে আমি তোমাকে ঠকিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি যা করেছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য করেছি। তুমি কি আজ পর্যন্ত কখনো আমার ভালোবাসায় কোনো অভাব বুঝতে পেরেছো? এতে কি আসে যায় যে আমি প্রথমে বৃহন্নলা ছিলাম, কিন্তু আজ আমি আমার আত্মা আর শরীর দুদিক থেকেই একজন নারী। তোমাকে সব সুখ দিতে পারি, শুধু একটা বাচ্চা দিতে পারবো না আমি। তুমি শুধুমাত্র আমাকেই ঠকাওনি, আমার মাকেও ঠকিয়েছিলে। আমার মা তোমার থেকে শুধুমাত্র একটা বাচ্চাই চেয়েছিল, কিন্তু কিন্তু তুমি তো... আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না মানসী, কোনোদিন না। আমি কিছু করে ফেলার আগে চলে যাও এখান থেকে। না না কুমার, প্লিজ তুমি আমার কথাটা একটু শোনো। এভাবে তোমার জীবন থেকে আমায় বের করে দিও না। আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ কুমার, তুমি 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 আমার একবার আমার কথাটা একটু শোনো। যাও যাও। না প্লিজ প্লিজ কুমার, তুমি আমাকে তোমার জীবন থেকে এভাবে বের করে দিও না। প্লিজ প্লিজ আমার কথাটা একটু শোনো না, প্লিজ প্লিজ। হ্যালো দিলীপ। তোর সঙ্গে কিছু কথা আছে। দিলীপ, আমি এখন কথা বলতে পারবো না তোমার সঙ্গে। এটা তোর মায়ের ব্যাপারে। আমি ওদিন ছিলাম, সমস্ত ঘটনা আমি সচক্ষে দেখেছি। আর আমি এখনই ভিডিও পাঠাচ্ছি। এভাবে আমাকে ছেড়ে দিয়ে চলে যেও না কুমার। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও কুমার, প্লিজ প্লিজ কুমার, প্লিজ। যে এক্ষুনি কল করেছিল না দিলীপ, ও সামনের ফ্ল্যাটটাতেই থাকে। দেখো কি রেকর্ড করেছে, দেখো। এ তুমি কি করলে মা? এরকম এরকম কেন করলে তুমি? না হলে ও যে তোকে মেরে ফেলতো। চিন্তা করো না, বেঁচে আছে। তোমরা তোমরা ওর খেয়াল রেখো, কিন্তু সবার আগে আমাকে ওই ভিডিওটা ডিলিট করাতে হবে। এই টাকাগুলো দিয়ে দিলীপের মুখটা বন্ধ করতে হবে। তাই আমি ফিরে এসে সবকিছু বলছি। কোন ভিডিও? কার এই মেয়েটা? হ্যাঁ, বিমলা, এই মেয়েটা তো... আমাকে এটা তো বলুন, আমি অন্যায় কি করেছি? আপনারা কিছু বলছেন না কেন আমাকে? মিস্টার দিলীপ তোমাকে কল করার আগে আমাদেরকে সবকিছু ইনফর্ম করে দিয়েছে। আর যদি প্রমাণের কথা বলো, সেটাও আমরা তাড়াতাড়ি পেয়ে যাব। আমার কাছে তোমার ঘৃণার থেকে বেশি
আর কোনো শাস্তি হতেই পারে না। আমি আমার সব অন্যায় স্বীকার করতে রাজি, কিন্তু শুধু শুধু একবার আমার হাতটা ধরো, যেভাবে প্রথমবার আমার হাতে হাত দিয়েছিলে। প্লিজ কুমার। ভালোবাসা ছাড়ো, তুমি আমার ঘৃণার যোগ্যও না। নিয়ে জানে কি আমার চোখের সামনে থেকে। চলুন চলুন। না না কুমার, প্লিজ প্লিজ কুমার, আমাকে যেতে দিও না। প্লিজ কুমার, আমাকে যেতে দিও না। আমাদের দেশে এখন আইনি এবং অন্যান্য সরকারি প্রক্রিয়ায় কিন্নরদের জন্য থার্ড জেন্ডারের প্রাধান্য আছে, কিন্তু তা সত্ত্বেও সমাজ এখনো তাদেরকে সেই সম্মান এবং অধিকার দেয়নি যেটা বাস্তবে তাদের প্রাপ্য। তাই পরিবার এবং সমাজেতে তিরস্কৃত হতে থাকা মানুষেরা এরকম অসুবিধার মধ্যে পড়েন, যেটা যে কোনো সমাজের জন্য ভালো বিষয় নয়। এটা গভীর সমস্যা, আর সমাজকে খুব তাড়াতাড়ি এটার সমাধান বের করতে হবে। যাই হোক, কারণ যেটাই হোক না কেন, অপরাধকে মান্যতা দেওয়া উচিত নয়। সেই জন্য এই কেসে দোষটা কিন্তু মানসীরও। মানসী তার নিজের পরিচয় লুকিয়ে কুমারকে ঠকিয়ে বিয়ে করেছিল। বিয়ের মতো সারা জীবনের একটা সম্পর্ক অন্যায়ভাবে পেতে চেয়েছিল, শুধুই অস্বীকৃতির ভয় পেয়ে। আর সেই ভয় পরবর্তীকালে তাকে খুনি বানালো, আর তার শাস্তি এখন সে সারা জীবন ভোগ করবে। যে কোনো সম্পর্কের ভিত সততা এবং ভরসার মধ্যেই টিকে থাকে। যে এই বিষয়টা বুঝতে পেরেছে তাদের জীবন সুখী, আর যারা বুঝতে পারেনি তাদের জীবন দুঃখী। এই শিক্ষার মধ্যে দিয়েই আমি সুশান্ত সিং এখন বিদায় নিচ্ছি। কালকে আবার আসবো নতুন একটা গল্প নিয়ে। দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট। টাইম আজকের, ক্রাইম আজকের।